প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আমাদের ব্যষ্টিক অর্থনীতি নিরপেক্ষ রেখা আজকে 2 নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। গতকালকে আমরা এই অধ্যায়টা শুরু করেছিলাম। আমরা নিরপেক্ষ রেখা কাকে বলে পড়েছিলাম। এটা 3টা নাম আছে: নিরপেক্ষ রেখা, পছন্দ নিরপেক্ষ রেখা, সমউপযোগ রেখা। নিরপেক্ষ রেখা সূচি থেকে নিরপেক্ষ রেখা অঙ্কন করেছিলাম। নিরপেক্ষ রেখার চেহারা আমরা দেখে নিয়েছি। নিরপেক্ষ রেখার কিছু বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি। পরীক্ষায় নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য লিখেও আসে। তোমাদের মাঝে কনফিউশন তৈরি হয়, স্যার বৈশিষ্ট্য কিভাবে লিখবো? এইভাবেই লিখবা। প্রথমে নিরপেক্ষ রেখাটা অঙ্কন করবা, কাকে বলে লিখবা, অঙ্কন করবা। তারপর বৈশিষ্ট্যগুলো লিখবে: 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর, 3 নম্বর। এই যে নিরপেক্ষ রেখা সচরাচর বাম হাতে ডানে নিম্নগামী হয়ে থাকে। এখন তোমাদের কোশ্চেন, স্যার এখানে কি সবগুলো চিত্র দিতে হবে? না, দরকার নেই। নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী, এটা এখানেই আছে। এটা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। 4 নম্বর বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখা সচরাচর মূলবিন্দুর দিকে উত্তল হয়ে থাকে। এই যে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল। এই 3টা চিত্র দেওয়ার দরকার নাই। আমাদের মূল যে প্রথম চিত্রটা একবার লিখবা, অঙ্কন করবা। ওইখানে আছে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল। তো এইখানে আলাদা চিত্র দেওয়ার দরকার নাই। নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা সর্বদা অধিক তৃপ্তি প্রকাশ করে, এটার জন্য এই চিত্রটা লাগবে। দুটা নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, এটা আলাদা একটা প্রমাণ। এটা পরীক্ষায় এসে থাকে আলাদাভাবে 4 নম্বরের জন্য। এই বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ। তো আমি গতকালকে দেখিয়ে দিয়েছি, আজকে আরেকবার দেখাচ্ছি। ভূমি অক্ষ এক্সপোনার, লম্ব অক্ষ ওয়াইপূর্ণ দেখানো হয়েছে। IC1 IC2 দুইটা নিরপেক্ষ রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। IC1 এ এবং সি বিন্দুতে, এই যে এবং সি বিন্দুতে উপযোগ সমান। অনুরূপভাবে IC2 এবং বি বিন্দুতে উপযোগ সমান। এ সমান সি, এ সমান বি, সুতরাং বি সমান সি বলা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে বি এবং সি কখনোই সমান হইতে পারবে না। বি অবশ্যই সি থেকে বড়। অর্থাৎ দুইটা রেখা ছেদ করলে এ ধরনের গাণিতিক এবং রৈখিক অসামঞ্জস্যতা বা ঝামেলা বা অসামঞ্জস্যতা তৈরি হয়। তাই দুইটা নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। এইটুকু নিখুঁতভাবে ক্লিয়ার ভাবে তোমাদের লিখতে হবে। আবার বলছি, এটা একটা আলাদা কোয়েশ্চেন হিসেবে 4 নম্বরের জন্য 80 বেঁধে এটা আলাদাভাবে শিখে নিবা। এটুকুতে আমাদের গতকালকের ক্লাস শেষ হয়েছিল। স্যার। হ্যাঁ, গতকালকে আমরা এটুকু পর্যন্ত পড়েছি এবং এটা রেকর্ড ক্লাস আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি। নিরপেক্ষ মানচিত্র এবং তার বৈশিষ্ট্য। উল্লেখ্য, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, আমরা এই চ্যাপ্টারটা ভালো করেই পড়ার চেষ্টা করতেছি। নিরপেক্ষ মানচিত্র কাকে বলে? 1 নম্বরের কোয়েশ্চেন। কয়েকটি নিরপেক্ষ রেখা পাশাপাশি উপর ও নিচে অঙ্কন করলে তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়। যেমন IC1 IC2 IC3 তিনটা নিরপেক্ষ রেখা একত্রে অঙ্কন করেছে, তাই ইহা একটি নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যটা একটু পুনরায় সহজে আমরা। হ্যাঁ, আবার বলো। নিরপেক্ষ রেখার পড়াটা আমরা কোন অধ্যায় খাবো? মানে গেছি কোন অধ্যায়? ভোক্তার আচরণ তথ্য দেয় না। উপযোগ বিশ্লেষণ, ভোক্তার আচরণ তথ্য, এই অধ্যায়ে এগুলো পেয়ে যাবে। তোমাকে আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ না? সাউন্ড, ভয়েস, ভিডিও ক্লিয়ার? পাচ্ছি স্যার, পাচ্ছি। জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভিডিও লাইভ করতেছে। ওকে। আমি নিরপেক্ষ রেখার সংজ্ঞাটা আবার তোমাদের মনে করে দিচ্ছি, যেহেতু কারো যদি এখনো ক্লিয়ার না থাকে। নিরপেক্ষ রেখা কাকে বলি? নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে দুইটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি, সন্তুষ্টি বা উপযোগ প্রকাশ করে, তাকে নিরপেক্ষ রেখা বলা হয়। এমন একটি রেখা যে রেখার প্রতিটা বিন্দু দুইটা পণ্যের, কয়টা পণ্য? দুইটা পণ্যের বিভিন্ন সংমিশ্রণে
ভোক্তার নিকট সমান তৃপ্তি, সন্তুষ্টি বা উপযোগ প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। একে পছন্দ নিরপেক্ষ রেখা বলা হয়, সমোপযোগ রেখা বলা হয়। যেমন আইসি একটা নিরপেক্ষ রেখা, এখানে তিনটা বিন্দু এ বি সি, তিনটা বিন্দুতে উপযোগ সমান। ভোক্তা যে কোনো একটা বিন্দুতে ভারসাম্য লাভ করবে বা তৃপ্তি লাভ করবে, প্রতিটা তৃপ্তি সমান, তাই এটাকে সমোপযোগ রেখাও বলা হয়ে থাকে বা পছন্দ নিরপেক্ষ রেখাও বলা হয়ে থাকে। তিনটাই জিনিস ভোক্তার পছন্দ, কোনটা বাদ দিয়ে কোনটা নিবে এটাই কনফিউজড হয়ে যায়। আমরা আজকে নিরপেক্ষ মানচিত্র কাকে বলে দেখলাম, এবং একই সাথে নিরপেক্ষ মানচিত্রের বৈশিষ্ট্য নিরপেক্ষ রেখার মতো, একদম একই রকম বৈশিষ্ট্য। যেগুলো নিরপেক্ষ রেখায় ছিল, নিরপেক্ষ মানচিত্রের বৈশিষ্ট্য সেম, একই রকম। শুধু এখানে একটা কথা, নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপর নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি প্রকাশ করে। নিরপেক্ষ মানচিত্রে রেখাগুলো একে অপরকে ছেদ করবে না, অর্থাৎ নিরপেক্ষ রেখায় যে বৈশিষ্ট্যগুলো ছিল এখানে একইগুলো আছে। নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্রের পার্থক্য অত গুরুত্বপূর্ণ না, যেহেতু আমরা পড়েছি তাই লিখতে পারি। এটা নিরপেক্ষ রেখা, এটা নিরপেক্ষ মানচিত্র। পার্থক্যগুলো সহজ, তোমরা একবার দেখলেই পারবা। নিরপেক্ষ রেখার ঢাল, গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঢাল, স্লোপ অফ ইন্ডিফারেন্স কার্ভ, পরীক্ষায় যদি গতবার না এসে থাকে এইবার আসবে। তো ঢাল বলতে, ঢাল জিনিসটা তোমাদের কাছে এক একজনের কাছে এক এক রকম। আমরা বিভিন্ন ঢাল শব্দটা ব্যবহার করে থাকি, তবে গণিতে ঢাল মানে হচ্ছে জ্যামিতিক ভাবে, ঢাল বলতে লম্ব বা ভূমিকে বোঝায়। লতি, তোমরা ট্যান থিটা পড়ছিল না 9-10-এ? ট্যান থিটা, লঘু লম্ব ভাই ভূমি, করেছি। জি স্যার, এটাই হচ্ছে, পড়ছি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ঢাল। ঢাল জ্যামিতিক ভাবে ঢাল বলতে লম্ব বা ভূমিকে বোঝায়। লম্বককে ওয়াই, ভূমিকে এক্স পণ্য দেওয়া হলে ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। এই যে দেখো, লম্ব ভাই ভূমি, ও এক্স ও ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে লম্ব ভাই ভূমি সমান হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এই যে ওয়াই এর পরিবর্তন, ডেল মানে পরিবর্তন বোঝায়, ডেল, ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স মানে হচ্ছে ঢাল। ডেল ওয়াই বাই ডেল এক্স নিরপেক্ষ রেখার ঢাল। যেহেতু নিরপেক্ষ রেখায় আমরা লম্বকে ওয়াই, ভূমিকে এক্স বিবেচনা করি, তাহলে নিরপেক্ষ রেখার ঢালকে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স বলতে পারি। এখন আমি এই ঢাল নির্ণয় করব গাণিতিক ভাবে। গাণিতিক ভাবে কিভাবে নিরপেক্ষ রেখার ঢাল নির্ণয় করা যায়, এখানে যেটা চিত্রে দেখানো হয়েছে এটা হচ্ছে জ্যামিতিক ভাবে। তোমাদের এই চিত্র দেখতে ভয় লাগে, তো আমি তোমাদের ভয়টা একটু তাড়ানোর চেষ্টা করি। চিত্র দেখে কেউ করবে না ভয়, ওই কি একটা আছে না, আড়ালে তার সূর্য হাসে নাকি, মেঘ দেখে কেউ করিস না ভয়। জানো না এই কবিতা? কে জি বলেছেন? স্যার। জি স্যার। মেঘ দেখে করোনা ভয় আড়ালে তার সূর্য হাসে। তো এখানে তুমি কি বলবা? এটাকে এখানে চেঞ্জ করে কি বলা যায় বলো? চিত্র দেখে কেউ করিস না ভয়, আড়ালে কে হাসে? তাহলে স্যার হাসে, স্যার আপনি হাসেন। হুম, যাক, বুদ্ধি আছে তোমার, এটাই শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে নিরপেক্ষ রেখা। তো জ্যামিতিক ভাবে ঢালাতে গেলে স্পর্শক টানতে হয়, কি বলা হয়? স্পর্শক। এই যে স্পর্শক টেনেছে এখানে, স্পর্শক টানতে হয়। জ্যামিতিক ভাবে ঢালাতে গেলে স্পর্শকটা টানতে হবে, তা আমরা স্পর্শক টানি। তোমরা আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবে। আর একটা বলি, তোমরা কখনোই এগুলো মুখস্থ করার চেষ্টা করবে না, এগুলো মনের মাধুরী নিয়ে মিশিয়ে বোঝার চেষ্টা করবে। এই যে এটা স্পর্শক টানলাম, নিরপেক্ষ রেখার সাথে স্পর্শক। এখন ঢাল, এই যে স্পর্শ বিন্দুতে ঢাল আঁকবো, এই বিন্দুতেই ঢাল, লম্ব ভাই ভূমি। এখানে আমরা আমাদের প্রত্যাশিত ঢালটা পেতে যাচ্ছি, ভূমির পরিবর্তন ডিভাইডেড বাই লম্বের পরিবর্তন। এই যে এটা হচ্ছে এক্স, এক্স এর পরিবর্তন ডেল এক্স, এটা হচ্ছে ডেল ওয়াই।
সুতরাং ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। তো জ্যামিতিক ভাবে এটাই হচ্ছে ঢাল, নিরপেক্ষ রেখার ঢাল, কিন্তু আমরা গাণিতিক ভাবে প্রমাণ করব। তো গাণিতিক ভাবে নিরপেক্ষ স্যার রেখার একটা ঢালটা কথা ছিল, স্যার বলো। আপনি যে একটা ডেল ওয়াই বা ডেল এক্স লিখছেন ওটাকে আমাদের চাঁদা দিয়ে বসিয়ে তারপর মানে ওই মানটা দিতে হবে, টিটার মানটা বা ওরকম কিছু, এটা নাকি এটা এমনি নিজের মতো করে আঁকবো? দেখো, তোমরা বড় হয়েছো, যখন আঁকবা যত সম্ভব সুন্দর করে আঁকবা, বুঝতে পারছো? যেমন এটা এটা একদম চাঁদা দিয়ে আঁকতে হবে বিষয়টা এমন না, চেষ্টা করলে স্যার চাঁদা স্পর্শটাও আঁকলে অসুবিধা বুঝলাম নেই। আর হুম, নিরপেক্ষ স্যার রেখার এটার কি ঢালটাও দ্বিতীয় বুঝলাম, মান আছে? জাস্ট হ্যাঁ বলো। স্যার এই ডেল যে ওয়াই আর ডেল এক্স যেটা লেখছেন ওটার কথা বলতেছি। এই যে এখানে যে হুম, চিত্রটা একটা আঁকছেন না লম্বভাবে হুম, ভূমির মতো হুম, করে, মানে হুম। ওই জিনিসটা কি মানে নিজের মতো করে আঁকতে পারবো ছোট করে, নাকি চাঁদা দিয়ে বসিয়ে ম্যাপ দিয়ে মানে এরকম আঁকতে হবে? এইটা যত কার্ভটা যত সুন্দর হবে তত চিত্র ভালো হবে। তারপর আমি একটা স্পর্শক ত্রিভুজটার টানছি। কথা বলছি। এটা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ডেল ওয়াই ডেল এক্স এটা। হ্যাঁ এটা তুমি স্কেল দিয়ে বসাবা সুন্দর করে। ডেল ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন, ডেল মানে পরিবর্তন, ডেল মানে পরিবর্তন। এটা হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন মানে ওয়াই এর পরিবর্তন। এটা হচ্ছে ভূমি এর পরিবর্তন মানে এক্স এর পরিবর্তন, ডেল ডেল দিয়ে পরিবর্তন বোঝায়। বুঝতে পারছো এখন চিত্রটা কেন এরকম হয়েছে? এই চিত্র নিয়ে টেনশনের কিছু নেই, চিত্রবাদ আমরা সরাসরি গাণিতিক ভাবে ঢাল বের করবো। তো দেখো, ইউ সমান ফাংশন অফ এক্স ওয়াই ধরি, উপযোগ অপেক্ষক থেকে গাণিতিক ভাবে নিরপেক্ষ রেখার ঢাল নির্ণয় করা যায়। এটাই তোমরা করবো, মূলত জ্যামিতিক ভাবে নয়। ইউ সমান ফাংশন অফ এক্স ওয়াই, এখানে ইউ মানে হচ্ছে উপযোগ, এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা পূর্ণ, যেটা আমরা একটা লম্ব ভূমি অক্ষ একটা ওয়াই অক্ষে বিবেচনা করেছি। এই লাইনটা তোমাদের জন্য নতুন। ইউ এর সম্পূর্ণ অন্তর্কলন করে আমরা পাই সম্পূর্ণ অন্তর্কলন। ইউ এর ইউ এর সম্পূর্ণ অন্তর্কলন মানে হচ্ছে ইউ ডিইউ, মানে ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, মনে রাখার জন্য বললাম ঢাকা ইউনিভার্সিটি। এফ ওয়ান ফাংশন ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই আজগুবি জিনিস কোত্থেকে নিয়ে আসলেন? এগুলো তো কখনো দেখি নাই বা এখানেও নাই। আমি আগেই বলেছি, এই যে ইউ এর সম্পূর্ণ অন্তর্কলন, অন্তর্কলনের সম্পূর্ণ টোটাল ডিফারেন্সিয়েশন আর সূত্র হচ্ছে এটা। ইউ এর জায়গায় লিখবো ঢাকা ইউনিভার্সিটি, এ এফ এর জায়গায় লিখবে এফ ওয়ান, এক্স এর জায়গায় ডিএক্স, এটা হচ্ছে সূত্র, প্লাস এফ টু ওয়াই জন্য ডিওয়াই। এই সূত্রটা তোমাদেরকে আপাতত মনে রাখো, আমি যেভাবে বলছি এভাবে। মোট অন্তর্কলনের সূত্রটা আমরা গণিতে করব, যখন গণিতে করব তখন এটা আরো একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আপাতত এই সূত্রটা দিয়ে আমাদেরকে কাজ চালাতে হবে। এখানে ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি বোঝাচ্ছে মোট অন্তর্কলন ইউ এর। এফ ওয়ান এর দুইটা মান আছে, এফ ওয়ান মানে এম ইউ, অনেক কথাই তো বলতে হবে দেখতে পাচ্ছি। এফ ওয়ান করতে গিয়ে আসলো, ঠিক আছে দেখাই কি করব, দেখাচ্ছে যেহেতু ভালো করেই দেখাই। হ্যাঁ, ইউ সমান ফাংশন অফ এক্স ওয়াই, বা ঢাকা ইউনিভার্সিটি সমান এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই, বা ঢাকা ইউনিভার্সিটি জিরো বানিয়ে দিবা, এফ ওয়ান ডিএক্স প্লাস এফ টু ডিওয়াই। খুব সহজ দেখো। এবার এই পুরো জিনিসটাকে সমানের বাম পাশে নিয়ে আসবো, প্লাস এফ টু ডিওয়াই ইকুয়াল জিরো। তারপর এফ টু ডিওয়াইটাকে আমি রেখে দিব, এফ ওয়ান ডিএক্সটাকে ডান পাশে নিয়ে যাব মাইনাস আকারে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এক্স কে পাঠিয়ে দিয়েছেন, ওয়াই কে কেন রাখছেন? এক্স কি আপনার অপছন্দ? হ্যাঁ, এক্স আমার অপছন্দ। তো আমি ডিওয়াইটাকে রাখলাম, এফ টু কে ভাগাকারে আছে ডিএক্স, বা
এই কোণে যে ডিএক্স আছে সেইটা নিচে চলে আসবে এখানে, সমান মাইনাস F1 F2। এই হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল F1 F2। সুতরাং স্যার ডিএক্স, এর উপরের লাইনটা f1 dx বাই f2 হবে। হ্যাঁ, F2 dy মাইনাস F1 dx লিখলাম, এটা মাইনাস আকারে আসছে। জি স্যার, তার ডিওয়াইটাকে, নিচের লাইন dy নিচের লাইনটা আচ্ছা দেখতেছি, বুঝছি, F2 হবে না? ওকে। তো এরপর আমি ডিএক্স টাকে এদিকে ডিওয়াই ডিএক্স, কেন আমি ডিওয়াই ডিএক্স টাকে নিয়ে আসলাম? ডিওয়াই ডিএক্স টা কেনার কারণ হচ্ছে ডেল ওয়াই বা ডেল এক্স, ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স, এটাই হচ্ছে ঢাল। ঢাল বের করতে গেলে আমার ডিওয়াই ডিএক্স এর মান লাগবে। তো আমি আগে থেকেই জানতাম আমার ডিওয়াই ডিএক্স এর মান লাগবে, মানে ঢাল লাগবে। ডিওয়াই ডিএক্স মানে ঢাল, তাই আমি ঢালটা বের করলাম। এই হচ্ছে আমার ঢাল। এখন প্রশ্ন হচ্ছে ঢালের চিহ্নটা মাইনাস কেন? কেন? তো এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন হয়। দেখাও যে নিরপেক্ষ রেখার ঢাল ঋণাত্মক। নিরপেক্ষ রেখার ঢাল ঋণাত্মক বললো তো এখানে শেষ, এই যে নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল ঋণাত্মক কেন? এই যে আমাদের এই নিরপেক্ষ রেখাটা, এটা বাম হতে ডানে নিম্নগামী, আমি এটা গত ক্লাসে বলেছি। তো বাম থেকে ডানে নিম্নগামী যে কোনো রেখার ঢাল ঋণাত্মক, যেমন আমাদের চাহিদা রেখা, বাম থেকে ডানে নিম্নগামী চাহিদা রেখার ঢাল ঋণাত্মক। বুঝলাম কিভাবে? ডি সমান এ মাইনাস বিপি, এটা একটা চাহিদা সমীকরণ, এই ডালটা নেগেটিভ। ডি সমান 10 মাইনাস 2p, -2 হচ্ছে ডাল, এটা নেগেটিভ। এর থেকে প্রমাণিত হয় বাম থেকে ডানে নিম্নগামী যে কোনো একের ঢালটা ঋণাত্মক হবে। তাহলে আমাদের নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী, তাই হ্যাঁ ঋণাত্মক প্রমাণ করলাম। আমাদের প্রমাণ এখনো শেষ হয় নাই। স্যার স্পর্শক রেখাটা কিভাবে পাইছি? স্পর্শক রেখাটা আমার পকেট ছিল, আমি পকেট থেকে বের করে দিয়েছি, তোমরা পকেটে করে পরীক্ষার হলে নিয়ে যাবা। বুঝতে পেরেছো? স্পর্শকটা আমি এঁকেছি, এটা আঁকতে হয় নিচ থেকে। এরকম বক্ররেখা ঢাল বের করার জন্য যে কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক টানতে হয়, বুঝতে পেরেছো? সো এখনো নিরপেক্ষ রেখার ঢাল আমার কমপ্লিট হয় নাই। এরপর আর কাজ বাকি আছে। F1 এর মান হচ্ছে mu x, F2 এর মান হচ্ছে mu y বা dy dx। এদিকে বাড়িয়ে দিচ্ছি, এখন আমি উভয় পাশে পরম মান নিতে পারি। পরম মান নিশ্চয়ই বুঝো। পরম মান নিলে কি হয়? সুতরাং নিরপেক্ষ রেখার ঢাল, মাইনাসটা চলে গেছে। এমইউ এক্স স্যার কোথা থেকে আসছে? এমইউ ওয়াই এটাও পকেট থেকে বের করেছি। উপযোগ তোমাদের পকেটে এত কিছু নাই কেন? হ্যাঁ দেখো, যেহেতু প্রশ্ন করেছো উত্তর দিচ্ছি। F1 সমান du বাই dx সমান mu x, F2 সমান, স্যার আপনি আরো বড় করে কথা বলেন না, আমি শুনতেছি না। কি বলো তোমরা শুনতেছো না মানে? পাশের বাসা থেকে বলতেছে আমি অনেক বড় করে কথা বলতেছি। তার যথেষ্ট শুনতেছি, সাউন্ড ছোট করে দিছি, বাসার স্যার সবাই শুনতেছে তো। ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখো, F1 মানে হচ্ছে mu x, F2 মানে হচ্ছে mu y। মানে mu x মানে কি? mu মানে হচ্ছে প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। শব্দগুলো লিখে ফেলো। তো এক্সিলা মানে হচ্ছে এক্স এর প্রান্তিক উপযোগ, ঠিক mu y মানে y এর প্রান্তিক উপযোগ। এখন প্রান্তিক উপযোগ কি সেটা আমরা পরে জানবো। mu মানে মার্জিনাল ইউটিলিটি, আপাতত এইটুকু মনে রাখো। মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ, সংক্ষেপে mu। F1 মানে হচ্ছে x এর প্রান্তিক উপযোগ, F2 মানে y এর প্রান্তিক উপযোগ। এখন যদি বলা হয় দেখাও যে নিরপেক্ষ রেখার ঢাল
দুইটা পণ্যের প্রান্তিক উপযোগের অনুপাত নির্দেশ করে, তাহলে এখানে শেষ করতে হবে। অর্থাৎ নিরপেক্ষ রেখা ঢাল নির্ণয় করতে বলে এখানে শেষ করবা। যদি বলে নিরপেক্ষ রেখা ঢাল ঋণাত্মক, তখন এইখানে শেষ করবা। যদি বলে দেখাও যে নিরপেক্ষ রেখার ঢাল দুইটা পণ্যের প্রান্তিক উপযোগের অনুপাত নির্দেশ করে, এখানে শেষ করবা। একটা প্রশ্ন স্যার শেষ তিনটা লাইনে হইতে মাইনাসটা পারে। কোথায় গেছে? এই যে পরমাণুর স্যার কারণে মাইনাসটা আরে পরমাণুর কারণে শেষটা পরমাণু ও দিছে যে এই জন্য ও আসলে ছেলে মানুষ তো, ছেলেরা তো এত কিছু বোঝে না। এটা হচ্ছে বিউটি পার্লার। বিউটি পার্লার বুঝো ছেলেরা? বিউটি পার্লার হচ্ছে এইখানে ঢুকবে একরকম, বের হবে একরকম। এইখানে সুন্দর হোক স্যার স্যার অসুন্দর ছেলেরা হোক, আরো বেশি যায় স্যার, স্যার মেয়েদেরকে ছেলেরা ছেলেরা আরো বসবে এখন বেশি আটটা যায় ছেলে স্যার। ঢুকবে, চারটা ছেলে বের হবে। তাই স্যার এই কখন করছে স্যার? আচ্ছা, এই মানে মানে হচ্ছে -2, এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এইখানে কখনোই মাইনাস থাকা যাবে না, আর প্লাস থাকলে অবশ্যই প্লাস। অর্থাৎ আমি উভয় পাশে পরমান স্যার নিয়েছি মাইনাসটাকে দূর করার জন্য। স্যার এটা ও -F1/F2 আসলে একটা প্রশ্ন হবে, দেখাও যে নিরপেক্ষ ঢাল ঋণাত্মক, অতটুকু দেখাও শেষ যে করব, নিরপেক্ষ বাকিটা রেখার ঢাল ঋণাত্মক বলে এখানে শেষ। যদি বলে নিরপেক্ষ রেখার হ্যাঁ। ঢাল দুইটা পণ্যের প্রান্তিক উপযোগের অনুপাত নির্দেশ করে, এইখানে শেষ। অথবা যদি বলে নিরপেক্ষ রেখার ঢাল নির্ণয় করো, তখন এইখানে শেষ। ক্লিয়ার? হুম। আশা করি পারবা, আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আর একটা জিনিস আছে, আমি তো ভুলে গেলাম। হুম, আর একটা কোশ্চেন এখানে লুকাই আছে। mu(x/mu)y মানে হচ্ছে mr(s)(x)(y। এটা করতে গিয়ে আসলে আবার জিজ্ঞেস করো mr(s)(x)(y), এটা করতে গিয়ে mu(x/mu)y মানে mr(s)(x)(y). mrs মানে কি লিখে দিচ্ছি, মার্জিনাল পূর্ণরূপ আসবে এক নম্বরের রেট জন্য, অফ রেট অফ সাবস্টিটিউশন মনে হয়। সাবস্টিটিউশন। এক নম্বরের জন্য আসতে পারে সাবস্টিটিউশন, বানান বলেছে সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। প্রশ্নটা এরকম হইতে পারে, দেখো যে নিরপেক্ষ রেখার ঢাল দুইটা পণ্যের প্রান্তিক বদলের অনুপাত নির্দেশ করে, তখন এখানে শেষ করতে হবে। 3-4টা কোয়েশ্চেন এই একটা ঢালের মধ্যেই লুকাই আছে। ঢালের কাজ হচ্ছে বিপদ থেকে রক্ষা করা, তো ঢাল তোমাদেরকে 4টা প্রশ্নে বিপদ থেকে রক্ষা করতে পারে। mu(x/mu)y মানে প্রান্তিক বদলের হার, mrs(x)(y), x এবং y দুইটা পণ্যের প্রান্তিক বদলের হার। এখন এই প্রান্তিক বদলের হার কি আমরা এখন পড়বো। ওকে, বলতে না বলতেই চলে আসছে প্রান্তিক বদলের হার। এটা একটু ভালো করে এই অনুধাবনের চেষ্টা করবা, প্রান্তিক বদলের হার কি। ইতিমধ্যে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। টিচার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। F equal to du/dx equal to mu(x), ওইটা মানটা কিভাবে বের করছেন, বা এটা আ- mu? আবার বলো, তুমি কি এই লাইনের কথা বলতেছো? জি, তুমি কি শেষে জয়েন করছো না শুরু থেকে ছিল? শুরু থেকে ছিলাম। আচ্ছা, এটাকে বলা হয় ইউ এর মোট অন্তরকলন করা। স্যার জরি নামে একটা মেয়ে স্যার সবসময় ক্যামেরা অন করতেছে। স্যার এটা আপনার রেকর্ড ক্লাসের জন্য সমস্যা হবে। না, সমস্যা হবে না, তোমরা চাইলে নিজে ভিডিও অফ করে রাখতে পারো, আমার এখানে হ্যাঁ, তোমাদের এখানে ভিডিও তো রেকর্ড ক্লাস হবে। করতেছে, ভিডিও কল আসার তো কোনো রিজন নেই। অসুবিধা নেই, অনেকেই হয়তো নতুন, অনেকেই বুঝে না, এটা দোষের কিছু না। আবার অনেকে ভিডিও করে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা তোমরা শুধুমাত্র আমার ক্লাসটাকে পিন করে রাখো তোমাদের সামনে, তাহলেই হবে। আমার স্ক্রিনটাকে তোমাদের নিজেদের স্ক্রিনে পিন করে রাখো, তাহলেই হবে। আমরা প্রান্তিক বদলের হারে চলে যাই। প্রান্তিক বদলের হার কাকে বলে? দুটি পণ্যের মধ্যে একটি অতিরিক্ত একক গ্রহণ করার জন্য অন্য একটি পণ্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয়, তার অনুপাতকে দুইটি পণ্যের প্রান্তিক বদলের হার বলা হয়, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, MRS। এটা একটা খুবই সুন্দর সহজ সংজ্ঞা, কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু এক্ষুনি বুঝবা। আমি বলছি দুইটি পণ্য, তাহলে পণ্য লাগবে কয়টা? একটা বেশি খেলে
আর একটা ছেড়ে দিতে হবে। আমরা নিরপেক্ষকে এই কথাগুলো বলেছিলাম। হচ্ছে প্রান্তিক বদলের হার। তোমাদের যদি বিশ্বাস না হয় আমরা দেখাই। আমরা যে সূচি থেকে নিরপেক্ষ রেখা অঙ্কন করেছিলাম, সূচির সময় আমি সূচি ব্যাখ্যার সময় এই কথাটা তোমাদের আমি বলেছিলাম, প্রান্তিক বদলের হার। এই যে দুটি পণ্যের এক্স পণ্য এবং ওয়াই পণ্য, একটি অতিরিক্ত একক গ্রহণের ফলে এটা ত্যাগ করতে হচ্ছে। এক্স পণ্য একটা বেশি খেলে ওয়াই পণ্য ত্যাগ করতে হয়। প্রথমে একটা এক্স পণ্য খাই, 5টা ওয়াই পণ্য খাই। এক্স পণ্য একটা বাড়াই দিয়েছে, ওয়াই পণ্য 2টা কমাই দিয়েছে। এক্স পণ্য আরেকটা বাড়াইছে, ওয়াই পণ্য আরেকটা কমাই দিয়েছে। এই যে দুইটা পণ্যের মধ্যে একটি অতিরিক্ত একক গ্রহণের ফলে আরেকটা যে ছেড়ে দিতে হচ্ছে, এটাই হচ্ছে প্রান্তিক বদলের হার। আশা করি প্রান্তিক বদলের হার সংজ্ঞাটা এখন তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রান্তিক বদলের হার। সংজ্ঞাটা কই? সংজ্ঞা লাগবে না। দুইটা পণ্যের মধ্যে একটি অতিরিক্ত একক গ্রহণ করলে তার বিপরীত অন্য পণ্যে যে পরিমাণ ছেড়ে দিতে হয় তার অনুপাতকে দুইটি পণ্যের প্রান্তিক বদলের হার বলে। এখন প্রশ্ন যে কেন ছেড়ে দিবা? কারণ তোমার পেটে তো জায়গা নেই। তোমার পেট তুমি খাইতে পারো 1 কেজি, 5 কেজি গ্রহণ করলে তো তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো একটা বেশি খেলে আর একটা কমাই খাইতে হবে। সংজ্ঞা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার না এটা স্যার, তো সুযোগ দেয় অনেকটা, হ্যাঁ, বলো। এটা তো অনেকটা সুযোগ দেয়। আচ্ছা, ওকে, ফাইন। তুমি যদি সুযোগ ব্যয়ের কথা বলেছো, এইখানে সুযোগ ব্যয়টা আসবে না, কারণ আমরা এখানে ভোগের কথা বলছি। এবং উপযোগী স্থির থাকতে হবে। উপযোগী স্থির থাকা অবস্থায় উপযোগের ক্ষেত্রে পড়ানো হচ্ছে, তাই এটা প্রান্তিক বদলের হার। সুযোগ ব্যয় হচ্ছে ভিন্ন বিষয়, তবে কনসেপ্ট মিলে গেছে, আমি বুঝেছি। ধন্যবাদ তোমাকে। তাহলে প্রান্তিক বদলের হার কাকে বলে, এটা 1 নম্বরের জন্য পরীক্ষায় আসলে তোমরা আশা করি এই বিষয়টা লিখতে পারবা। যেমন এক্স এবং ওয়াই দুইটা পণ্যের উপযোগ হচ্ছে ইউ। এক্স এবং ওয়াই পণ্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে বলার দরকার নেই। প্রান্তিক বদলের হার এম ডেল ওয়াই বা ডেল এক্স। একটু আগে আমরা নিরপেক্ষ রেখা ঢালে সেটা লিখেছি। এম আর এস এক্স ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডি ওয়াই বাই ডি এক্স। নিরপেক্ষ রেখার ঢাল গেল। এবার এই প্রান্তিক বদলের হারের একটা ঘটনা আছে। পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার, নিরপেক্ষ রেখার আকৃতি। পরীক্ষায় আসবে কিনা জানি না। যদি এই 3টা জিনিস বুঝে নিজেদেরকে জ্ঞানী জ্ঞানী বলে মনে হবে, অর্থনীতি জানো বলে মনে হবে। পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার এবং নিরপেক্ষ রেখার আকৃতি। ওকে। পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার, নিরপেক্ষ রেখার আকৃতি। এখন এই প্রান্তিক বদলের হার বিষয়টা আমি একটু তোমাদেরকে দেখাই। এক্স পণ্য, ওয়াই পণ্য, প্রান্তিক বদলের হার। একটা এক্স পণ্য, 5টা ওয়াই পণ্য। এক্স পণ্য একটা বেশি নিলাম, ওয়াই পণ্য 3টা কমাই দিলাম। তাইলে আবার তোমরাই বলো, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। অনুপাত 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একটা এক্স পণ্য বেশি খাচ্ছি, 2টা ওয়াই পণ্য কমে গেছে। এটা হচ্ছে প্রান্তিক বদলের হার, 1:2। আমি এক্স পণ্য আরেকটা বেশি খাবো, কারণ এক্স পণ্যটা মজা হয়েছে বেশি। যেহেতু আমার প্যাডেল জায়গা লিমিটেড, আমাকে ওয়াইটা কমাইতে হবে। এবার আমি ওয়াই পণ্য একটা কমালাম। 1:2 কত হবে বলো তো? তো 3 থেকে 2 গেলে 1। 3 ওয়ান থেকে 2 গেলে 1। স্যার 1:1 1:1, হবে। হ্যাঁ, 1:1। এইবার বলো তো, এইখানে কি প্রান্তিক বদল হয়? 1:2 থেকে 1:1 কমে গেছে না? এটা কমছে না? জি স্যার। এটাকে বলা আর হয়, একটু বড় করে কথা বলেন, শুনতেছি না তো, এত ছোট ছোট কেন কথা বলতেছেন? না, স্যার আমি অসুস্থ। বড় কথা আর বলতে পারবো না, বুঝছো?
সাউন্ড শোনা তোমার যাচ্ছে বাসায় যথেষ্ট। সাউন্ড আমার তো জন্য একটু ক্লিয়ারই মাইক আছে। লাগাই দাও, হ্যাঁ? তার নেটের সমস্যা মনে হয় ওদের। আসলে কোথায় একটা সমস্যা হচ্ছে, সে ক্লাসটা আসলে এনজয় করতে পারতেছে না, বুঝতে পারতেছি। ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার, হ্যাঁ, এটা হচ্ছে প্রান্তিক বদলের হার। এখানে প্রান্তিক বদলের হার ছিল 1:2, এইখানে কমে 1:1 হয়ে গেছে, তার মানে প্রান্তিক বদলের হারটা কমে গেছে। এইটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। বুঝতে পেরেছো? স্যার এই ছোট ছোট এবার কোন চিত্র হবে স্যার? হ্যাঁ, অবশ্যই চিত্র হবে। এটা চিত্র নিরপেক্ষ রেখার চিত্র। আমি এটা নিরপেক্ষ রেখার মানগুলো বসাইছি না, জি এটা তো স্যার। নিরপেক্ষ রেখার চিত্র, তাহলে নিরপেক্ষ রেখার ক্ষেত্রে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান। আর একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, দেখাচ্ছি। তোমরা ক্রমহ্রাসমান। আমরা এটা আঁকছি না, এটাতে এঁকেছি জি 1:2, 1:1। তাহলে আচ্ছা। নিরপেক্ষ রেখার ক্ষেত্রে প্রান্তিক বদলের হার কি রকম? ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান। কোন এই ক্রমহ্রাসমান শব্দটার বাংলা বুঝো তো? ক্রমেই কমে যাচ্ছে। 1:2 থেকে 1:1 হয়ে গেছে না? তাহলে এবার বলো, আমার যে নিরপেক্ষ রেখা অঙ্কন করেছে এখানে প্রান্তিক বদলের হারটা কি রকম? ক্রমহ্রাসমান। ক্লিয়ার? তাহলে এটাও কি নিরপেক্ষ রেখার একটা বৈশিষ্ট্য বলা যায় না? নিরপেক্ষ রেখার ক্ষেত্রে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয়, তাই না? ক্রমহ্রাসমান হবে। বেশ, আর একটা জি বৈশিষ্ট্য স্যার। আমরা আবিষ্কার করে ফেললাম। তাহলে এবার আমরা আসল জায়গায় ফিরে যাই। তাহলে এবার বলো, এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার একটা পাওয়া গেছে, জি আর ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার কোন ক্ষেত্রে হয়? নিরপেক্ষ রেখার ক্ষেত্রে। প্রান্তিক বদলের হার কেমন? ক্রমহ্রাসমান। তোমরা অতিরিক্ত কথা বলতেছো অপ্রয়োজনে, তোমাদের শব্দ দূষণ সমূহ আমাদের ডিস্টার্ব করতেছে। আমি মিউট করে দিয়েছি, তোমরা কেউ আনমিউট করবে না। তোমাদের আপাতত কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ আমরা এইভাবেই পড়াচ্ছি। ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার পেয়ে গেলাম। স্যার, আমার আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার কাকে বলে? একটি পণ্যের বিপরীতে অপর একটি পণ্য ছেড়ে দেওয়ার হার ক্রমশ হ্রাস পেলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার বলা হয়। ইংরেজিতে বলা হয় ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। শব্দগুলো আবার খেয়াল করো। একটি পণ্যের বিপরীতে অপর একটি পণ্য ছেড়ে দেওয়ার হার ক্রমশ হ্রাস পেলে, এবার ঘটনা দেখো। এক্স পণ্যের বিপরীতে এক্স পণ্য একটা একটা বাড়তেছে, ওয়াই পণ্য কমে ছেড়ে দিচ্ছে। এক্স পণ্যের বিপরীতে ওয়াই পণ্য ছেড়ে দেওয়ার হার ক্রমশ কমে গেছে। প্রথমে একটা এক্স পণ্য বেশি খেয়েছে, দুইটা ওয়াই পণ্য ছেড়ে দিয়েছে। এরপর একটা এক্স পণ্য বেশি খেয়েছে, একটা মাত্র ওয়াই পণ্য ছেড়ে দিয়েছে। তার মানে প্রান্তিক বদল হয় 1:2 থেকে 1:1 হয়েছে, অর্থাৎ ক্রমশ কমে গেছে। ক্রমশ কমে গেছে, তখন ইহাকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। যেমন আমাদের নিরপেক্ষ রেখার ক্ষেত্রে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান। হ্যাঁ, দুইটা পণ্য পরস্পর স্বল্প মাত্রার পরিবর্তক হলে অথবা সম্পূর্ণ বিকল্প না হলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয়ে থাকে। কথাটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে, যেটা তোমার ডায়ালগ দিয়ে থাকো আর কি। যেহেতু মাথার উপর দিয়ে যাচ্ছে, তোমরা মাথার উপর একটা ঝুড়ি বসিয়ে দাও, নাহলে একটা জাল বসিয়ে দাও, যাতে আটকে যায়। আমার মনে হয় এইটুকু পর্যন্ত তোমরা বুঝেছো। কিন্তু দুইটা পণ্য পরস্পর স্বল্প মাত্রার পরিবর্তক, ইহা কি জিনিস? অথবা সম্পূর্ণ বিকল্প না হলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয়। এইটা তোমাদের হয়তো হজম হচ্ছে না। হজম যেহেতু হচ্ছে না, বদহজম হোক, আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। উপরেরটা দুটি কি খালি পণ্য রাখবে? দুটি পণ্য খেয়াল করো, আমি কি লিখি? আংশিক বিকল্প হলে বা সম্পূর্ণ বিকল্প না হলে, এই কথাই তো লিখছে নাকি?
স্বল্প মাত্রার পরিবর্তক অথবা সম্পূর্ণ বিকল্প না হলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হবে। প্রান্তিক বদলের হার তোমাদের পরীক্ষায় কি আসে সেটা আমি এখন বুঝিয়ে দিব, কত কঠিন কোয়েশ্চেন থাকে। করে এই জায়গা থেকে। ওকে, আমরা এটা দেখলাম দেখ, প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান, এটা আমরা পেয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে এক্স এবং ওয়াই পণ্যের সম্পর্ক কি। প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান তখনই হবে যখন যেটা পণ্য আছে তারা আংশিক বিকল্প হবে অথবা সম্পূর্ণ বিকল্প হবে না। আবার একটু আমি ক্লিয়ার করি, এক্স এবং ওয়াই দুইটা পণ্যের প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান, এটা আমরা প্রমাণ করলাম। এখন প্রশ্ন হচ্ছে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হলে এক্স এবং ওয়াই এর সম্পর্ক কি, তাদের রিলেশনশিপ কি। তাদের রিলেশনশিপ হচ্ছে তারা আংশিক বিকল্প পণ্য। এক্স এবং ওয়াই আংশিক বিকল্প পণ্য, সম্পূর্ণ বিকল্প নয়। কথাটা মনে থাকবে। এখন আমি এবার আমার লাইনটা আরেকটু ক্লিয়ার করতেছি। দুইটা পণ্য আংশিক বিকল্প হলে বা সম্পূর্ণ বিকল্প না হলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয়। মনে থাকবে। দুইটা পণ্য আংশিক বিকল্প হলে বা সম্পূর্ণ বিকল্প না হলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয়। এখন বিকল্প পণ্য কি, এটা তোমাদের মাথায় কিলবিল করতে পারে। বিকল্প পণ্য হচ্ছে তোমার হাতে যে দুটো কলম আছে, তুমি যে কোনো একটা কলম ব্যবহার পরিবর্তে আরেকটা কলম ব্যবহার করতে পারবে। একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করে গেলে তখন তাদেরকে বিকল্প পণ্য বলা হয়। যেমন তোমার মোবাইল ফোন, একটা মোবাইল ফোনের পরিবর্তে আরেকটা মোবাইল ফোন ব্যবহার করা যায়। তাহলে আশা করি আমাদের যে হেডলাইন ছিল পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার, নিরপেক্ষ রেখার আকৃতি, তিনটাই আমরা এখন পেয়েছি। কিরকম পেয়েছি? পণ্যের প্রকৃতি হচ্ছে সম্পূর্ণ বিকল্প নয় বা আংশিক বিকল্প। প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান। নিরপেক্ষ রেখার আকৃতি কেমন? এই চিত্রের নিরপেক্ষ রেখা কেমন মনে আছে তো? এখানে নিরপেক্ষ রেখাটা এরকম না? ক্রমহ্রাসমান। হ্যাঁ, এই নিরপেক্ষ রেখা কি মূলবিন্দুর দিকে উত্তল নাকি অবতল? উত্তল। এটা উত্তল। এইখান থেকে আমরা যদি এই দুইটা মান বসায় নিরপেক্ষ রেখা অঙ্কন করি, এটা হবে না? গত ক্লাসে আমরা সেটা দেখিয়েছি। তাহলে এই সূচি থেকে নিরপেক্ষ রেখা অঙ্কন করলে সেটা মূলবিন্দুর দিকে উত্তল হবে। এই সূচি থেকে দেখা যাচ্ছে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান। আবার প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান তখনই হয় যখন পণ্য দুইটা আংশিক বিকল্প হয়। তাহলে এবার লাইনটা আমি আরেকটু বড় করব। দুইটা পণ্য আংশিক বিকল্প হলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হবে। প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হলে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল হবে। কথা কি কোনো ভেজাল আছে? তাহলে এবার আমাদের যে হেডলাইন পণ্যের প্রকৃতি, পণ্যের প্রকৃতি হচ্ছে স্যার আংশিক বিকল্প। দেখো ক্রমহ্রাসমান দেখো দেখো দেখো, এই ভয় যে পাইও না, ভয় চ্যাপ্টারটা পাইও না। একদমই বুঝতেছি না মনে হচ্ছে। এখন বুঝবা। না বুঝলে মাথার মধ্যে ফাটাই দিয়া ছিদ্র করে দাও। পণ্যের প্রকৃতি আংশিক বিকল্প, আংশিক বিকল্প, প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান, নিরপেক্ষ রেখা উত্তল। এবার মনে থাকবে কেন বলো? জি। পণ্যে যদি আংশিক বিকল্প হয় প্রান্তিক বদলের হার হবে ক্রমহ্রাসমান, নিরপেক্ষ রেখা হবে উত্তল। ক্লিয়ার? এবার তোমাদের পরীক্ষায় 1 নম্বরের কোয়েশ্চেন দেখি জানো? প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হলে পণ্য দুইটা কিরকম হবে? এগুলো জীবনে আর কখনো কমন আসে না। এইভাবে যদি ডিপ কোশ্চেন করে তখন তোমাকে এইভাবেই বুঝে শুনে লিখতে হবে। প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান মানে আংশিক বিকল্প আর নিরপেক্ষ রেখা উত্তল। এবার দেখো ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার কি, এটা একটু আমরা দেখবো এবার। ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার এক্স পণ্য ওয়াই পণ্য, এক্স পণ্য 1 2 3। এক্স পণ্য যখন 1 টাকায় খুশিতে আনন্দে ওয়াই পণ্য খাইছিল প্রথমে 5টা। ওকে, এটা সবসময় ঠিক আছে 1 5। এক্স পণ্য একটা বেড়ে গেছে, আমরা এখানে লিখছিলাম 3টা, কিন্তু এবার আমরা লিখবো 5-এর জায়গায় 4। তাহলে বলো এম আর এস এক্স ওয়াই এখানে কত হবে? তোমরাই বলো, আমি বলবো না। 1:3।
স্যার ওয়ান 1.1 ইস টু স্যার দুই থেকে 1.1 গেলে 5 থেকে 4 গেলে 1:1। 1 হ্যাঁ, এবার ঘটনা কি হয়েছে দেখো, এটা ছিল মুরগির মাংস, এটা ছিল হাঁসের মাংস। তো একটা মুরগির মাংস বেশি খাওয়ার পর হাঁসের মাংসটা কমাই দিছে। তো এখন মনে হচ্ছে মুরগিটা মনে হয় বেশি মজা হয়েছে, তখন সে আরেকটা বেশি মুরগির মাংস খাইছে, হাঁসের মাংস 2টা কমাই দিছে, এটা 2-এ চলে আসছে। এবার বলো, 3 থেকে 2 গেলে কত হয়? 1:2। 1:2 হবে 4 থেকে 2 গেলে 2। তাহলে এবার তোমরা বলো, প্রান্তিক 1:3 বদলে হয় এটাকে কি বলবা? ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? ক্রমবর্ধমান বুদ্ধিমান। হ্যাঁ, তাহলে হাঁসের মাংসের চেয়ে মুরগির মাংস মজা বেশি, তাই না? প্রান্তিক বদলে হয় ক্রমবর্ধমান হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে প্রান্তিক বদলে হয় ক্রমবর্ধমান কখন হবে, বা প্রান্তিক বদলে হয় ক্রমবর্ধমান হলে নিরপেক্ষ রেখার চেহারাটা কেমন হবে আমরা একটু দেখবো। নিরপেক্ষ রেখা অধ্যায়টা অনেকের কাছে কঠিন এই বিষয়গুলোর কারণে, তোমরা যদি বুঝে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে। 1 2 3 এক্স পণ্য, আমরা লম্বককে দেখাবো ওয়াই পণ্য। 1 2 3 4 5 1 2 3 4 5 ওয়াই পণ্য এক্স পণ্য। দেখো আমরা যখন একটা এক্স পণ্য খাই তখন ওয়াই পণ্য কয়টা? 5টা। কথা বলবো না, তোমাদেরকে এই কার্টেসি গুলো মেনটেন করতে হবে। এক্স যখন 1 ওয়াই 5, এটা হবে রেখা। রেখা কে দেই? তোমাদের এখানে রেখা নামে কেউ থাকলে রাগ করবে না, বুঝছো? এক্স পণ্য 2টা হলে ওয়াই পণ্য 4টা, 2টা হলে 4। তারপর এক্স পণ্য 3টা হলে ওয়াই পণ্য 2টা, যে এটা। এবার আমরা এই 3টা বিন্দু যোগ করব, বাউন্ডারি দিয়ে দিব, সীমানা। ঠিক, আমি যোগ করে মিলিয়ে দিলাম। এই যে দেখো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই নিরপেক্ষ রেখাটা পেট মোটা, মানে পেট বাইরে গেছে, বুড়ি বের হয়ে গেছে, এটা হলো অবতল। তাহলে দেখো, প্রান্তিক বদল হয় ক্রমবর্ধমান হয়েছে, নিরপেক্ষ রেখাটা অবতল হয়েছে, অবতল। খেয়াল করো, তোমাদের কোয়েশ্চেন স্যার এই মানগুলো আপনি কই পাইছেন, এটা নিয়ে তুমি খুব টেনশনে থাকো। এই মানগুলো কই, এগুলো কেন মুখস্থ করবো? তোমাদের মোবাইল ফোন নাম্বার মুখস্থ থাকে, বয়স মুখস্থ থাকে, টাকার সংখ্যা মুখস্থ থাকে, এইগুলো মুখস্থ করতে কষ্ট করতে হয়। আর যদি কষ্ট করতে নাও চাও তাহলে বুঝে নাও, এটা আমি বানিয়েছি। কিভাবে বানিয়েছি? 1 এবং 5 এটা আমার জানা আছে, আমি ক্রমবর্ধমানটা মাথায় রাখছি। ক্রমবর্ধমান মানে প্রথমে এটা 1 বাড়াইছি, এটা 1 কমাইছি। ক্রমবর্ধমান মানে এর পরে এটা অবশ্যই 2 হয়ে যাবে। তো এটা 1 বাড়াইছি, এটা 2 কমাই দিছি, ক্রমবর্ধমান হয়ে গেল। তো এটা তো মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে বোঝার বিষয়, বুদ্ধির বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে প্রান্তিক বদলের ভাবে ক্রমবর্ধমান হলে নিরপেক্ষ রেখা অবতল হয়, পাওয়া গেল। পণ্যের প্রকৃতি কি? পণ্যদ্বয়ের সম্পর্ক, মাদের পণ্যদ্বয়ের সম্পর্ক, এই দুটো পণ্যের সম্পর্ক কি হবে? আমরা একটু আগে বলেছিলাম আংশিক বিকল্প হলে প্রান্তিক বদলের ভার ক্রমহ্রাসমান হয়। এখন এটা কি হবে? আংশিক বিকল্পের অধিক। দেখে নাও, বিশ্বাস না হলে একটু দেখে নাও। এখানে হচ্ছে আইসি রেখাটা কি ভূমি অক্ষের সাথে দিয়ে দিব যে না না লাগছে? না,
এই লেগে গেছি আর কি, লাগবে না তো। এই যে ক্রমবর্ধমান, দুইটা পণ্য সম্পূর্ণ, এই যে দুইটি পণ্য পূর্ণ বিকল্পের অধিক হলে প্রান্তিক বদল হয় ক্রমবর্ধমান হয়ে থাকে, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে হয় অথবা অবতলাকৃতি হয়। অন্যভাবে বলা যায় যে নিরপেক্ষ রেখার ঢাল এক্ষেত্রে ক্রমবর্ধমান হয়। তাহলে দুইটা পণ্য সম্পূর্ণ বিকল্পের অধিক, এক্স এবং ওয়াই পরস্পর সম্পূর্ণ বিকল্পের অধিক। তাহলে আবার সম্পর্কটা কিরকম হলো? দুইটা পণ্য সম্পূর্ণ বিকল্পের অধিক হলে প্রান্তিক বদল হার ক্রমবর্ধমান হবে, প্রান্তিক বদল হার ক্রমবর্ধমান হলে নিরপেক্ষ রেখা অবতল আকৃতির হবে। হয়ে গেল। এখানে বলেছিলাম দুইটা পণ্য আংশিক বিকল্প হলে প্রান্তিক বদল হার ক্রমহ্রাসমান হবে, আর ক্রমহ্রাসমান হলে নিরপেক্ষ রেখা উত্তল হবে। দুইটা সম্পর্ক গেল। সম্পর্ক আমাদের আরো একটা আছে, টিচার, এটা হচ্ছে, সম্পূর্ণ বিকল্প জিনিসটা যদি একটু উদাহরণ দিয়ে বলতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা, হ্যাঁ, ঝামেলা তো লাগাই দিছো না। দেখো তাহলে, তোমাদেরকে মাছ মাংসের গল্প শোনাইতে হবে আর কি। ওই যে দেখো এক্স, এটাকে মনে করো খাসির মাংস, জিভে জল আসে মতো, এখানেই দেখে গেল কই খাসির মাংস। এই যে দেখো খাসি, এটা হচ্ছে গরু। এখন বলো, দুইটা কি একে অপরের বিকল্প কিনা? দুটোই দিয়ে তো আমরা কিছুটা। খাইতে পারি, তাই না? হ্যাঁ, বিকল্প বলা যায়। এখন কথা হচ্ছে, খেয়াল করো, দুটো একে অপরের বিকল্প, আমরা দুটো দিয়ে খাচ্ছি, তোমরা দুটো দিয়ে ভাত খাচ্ছ, ওকে ফাইন। এখন খাসিটা এক টুকরা বেশি নিছো, গরুটা দুই টুকরা কমাই দিছো। হ্যাঁ, এই এই অবস্থায় প্রান্তিক বদল হচ্ছে অনিষ্ট টু। আমি বুঝতে পারছি না তোমরা কেন আনমিউট করতেছো। অনলাইন ক্লাসের কমন কার্টিসি এটা, তুমি কেন আনমিউট করবে? তোমার আনমিউটের কারণে তোমাদের ডিস্টার্ব হচ্ছে। এবার এটা একটু বাড়িয়ে দিয়েছো, এটা দুইটা একটা কমাই দিয়েছো, তার মানে এই এদের সম্পর্কটা আংশিক বিকল্প। প্রথমে তুমি একটা খাসির পরিবর্তে দুইটা গরু মাংস কমাই দিছো, মনে বিষয়টা তোমার মনোভূত হয় না, পছন্দ হয় না, ধরো গরু তো ভালো হয় নাই মনে হয়, খাসি তো ভালো হয় নাই। পরের বার যখন একটা খাসি বার হয়েছে, একটা মাত্র গরু মাংস কমাইছো। এই ঘটনাটাই হচ্ছে আংশিক বিকল্প, একটু একটু বিকল্প। শুরুতেই বলছি না, ধরনটা একেবারে বিকল্প না, আংশিক বিকল্প। আর সম্পূর্ণ বিকল্পের অধিক মানে, এখানে আমি বোঝার জন্য খাসি এবং গরুকে নিয়ে আসছি, এই পাশে গরুকে নিয়ে আসলাম, খাসিকে নিয়ে আসলাম, ঘটনা একই। এক, গরু দিয়েও খেতে পারবা, খাসি দিয়েও তুমি ভাত খেতে পারবা। তো কাচ্ছিও আছে তোমার সামনে, বিফও আছে, বিষয়টা এরকম আর কি। একটা তুমি গরু মাংস বেশি খাইছো, প্রথমে তুমি একটা খাসির মাংস ছেড়ে দিয়েছো, 1:1। তোমার খাওয়ার পর মনে হলো যে না, খাসিটা তো তত ভালো হয় নাই, গরুটা একটা বেশি খেলে খাসিটা দুইটা ছেড়ে দিব। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে কোন মাংসটা ভালো? খাসির তুলনায় গরু অধিক ভালো, এই জন্য একটা গরু খেতে গিয়ে তুমি দুইটা খাসি ছেড়ে দিয়েছো। এটাকে বলা হয় সম্পূর্ণ বিকল্পের অধিক, খাসির তুলনায় গরুটা অধিকতর ভালো। এইটাই হচ্ছে মূলত সম্পূর্ণ বিকল্পের অধিক। যে দুইটা এক্স এবং ওয়াই পরস্পর সম্পূর্ণ বিকল্পে বেশি হলে, অর্থাৎ আমরা খাসির পরিবর্তে গরু দিয়েও চালিয়ে দিতে পারতেছি। এই হচ্ছে প্রান্তিক বদল হয় ক্রমবর্ধমান হবে, নিরপেক্ষ রেখা অবতল হবে। আরো দুটো আছে, স্থির প্রান্তিক বদলের হার। প্রান্তিক বদলের হার স্থির মানে সেটা কিরকম? প্রান্তিক বদলের হার স্থির কেমনে হয়? এগুলো হচ্ছে সংখ্যার খেলা, এগুলো মুখস্থ করার বিষয় নয়, সংখ্যা তত্ত্বের মতো। যথারীতি আমরা এক্স এবং ওয়াই পণ্যে পৌঁছে যাব, এক্স পণ্য ওয়াই পণ্য, গরু খাসি, একটা এক্স পণ্য পাঁচটা গরু, এম আর এস এক্স ওয়াই। এবার আমি একটা গরু মাংস বেশি খাচ্ছি, বিনিময়ে খাসির মাংস আমি একটা কমাইছি, তাহলে এখানে কত? 1:, কত বলো? 1। আর একটা গরু মাংস খেয়েছি,
খাসির মাংস একটা কমালাম, 1:, কত 1। এখানে প্রান্তিক বদলে হয় কি স্থির না? দেখো তো স্থির কিনা? 1:1, 1:1। এরপর যদি বলে স্যার আমি আরো একটা খাবো, মাংনা বাইজে খাইতে অসুবিধা কোথায়, এখানে 2 হবে, তা 1:1। এটা কিয়ামত পর্যন্ত 1:1 হবে। এটাকে বলা হয় স্থির প্রান্তিক বদলে হয়। আর প্রান্তিক বদলে হয় স্থির মানে রেখাটা সরল রেখা হবে, নিরপেক্ষ রেখা হবে, সরল রেখা, স্ট্রেট ফরওয়ার্ড। এখানে প্রান্তিক বদলে হয় স্থির, আমি আর একে দেখাচ্ছি না। তাহলে প্রান্তিক বদলে হয় স্থির হলে নিরপেক্ষ রেখা সরল রেখা হবে। অর্থাৎ দুইটা পণ্য পরস্পর সম্পূর্ণ বিকল্প। পণ্যের প্রকৃতি কিরকম? দুইটি পণ্য সম্পূর্ণ বিকল্প হলে, তাহলে সম্পূর্ণ বিকল্প হলে হবে সরল রেখা। সম্পূর্ণ বিকল্পের বেশি হলে পেটটা বড় হয়ে যাবে, অবতল। সম্পূর্ণ বিকল্প কম হলে উত্তল। তাহলে এখন মূল ঘটনাটা কেমন দাঁড়ালো? ঘটনাটা হয়েছে এরকম, এবার চিত্রটা একটু খেয়াল করো। প্রথমত এটা এটা হচ্ছে প্রান্তিক বদলে হয় ক্রমহ্রাসমান। দুইটা পণ্য আংশিক বিকল্প। এবার একটু ডায়েট করছে, একটু বেশি খাইছে, ফলে পেট মোটা থেকে পেট চিকন থেকে এখন পেট সমান্তরাল হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রান্তিক বদলে হয় স্থির। দুইটা পণ্য পরস্পর সম্পূর্ণ বিকল্প। এইবার আবার বেশি খেয়ে পেট মোটা হয়ে গেছে, অবতল হয়ে গেছে নিরপেক্ষ রেখা। এখানে প্রান্তিক বদলে হয় ক্রমবর্ধমান, সম্পূর্ণ বিকল্পের বেশি। এই তিনটা ঘটনাই মূলত। তাহলে এখন নিরপেক্ষ রেখা আমরা তিনটা চেহারা দেখতে পেলাম। একটা হচ্ছে মূলত আমাদের প্রকৃত নিরপেক্ষ রেখা ছিল এটা। নিরপেক্ষ রেখার জাতগত বৈশিষ্ট্য হচ্ছে সে মূলবিন্দুর দিকে উত্তল থাকবে, দুইটা পণ্যের প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান থাকবে। কিন্তু ক্ষেত্র বিশেষে অবতলও হইতে পারে, সরল রেখাও হইতে পারে। এটা হচ্ছে প্রান্তিক বদলের হার ক্রমবর্ধমান, এখানে প্রান্তিক বদলের হার স্থির। এইখানে হচ্ছে দুইটা পণ্য সম্পূর্ণ বিকল্পের বেশি, এইটা হচ্ছে দুইটা পণ্য পরস্পর সম্পূর্ণ বিকল্প। গেল। এবার আরেকটা বৈশিষ্ট্য আছে, শূন্য প্রান্তিক বদলের হার। ইহা কি জিনিস? একে আমরা একটু দেখে নিব। এত কিছু যে হয়তো দেখছি, এটাও দেখে নি। শূন্য প্রান্তিক বদলের হার, এই যে দেখো শূন্য প্রান্তিক বদলের হার। একটা এক্স পণ্য খাচ্ছে, একটা ওয়াই পণ্য। দুইটা এক্স পণ্য, দুইটা ওয়াই পণ্য। তিনটা এক্স পণ্য, তিনটা ওয়াই পণ্য। প্রান্তিক বদলের হার জিরো। জিরো, কোনো পরিবর্তন হচ্ছে না। তো প্রান্তিক বদলের হার জিরো মানেই এই যে দেখো এক্স পণ্য একটা, ওয়াই পণ্য একটা, রেখাটা এরকম এল আকৃতি হয়ে যাবে, এল আকৃতি। দুইটা এক্স পণ্য, দুইটা ওয়াই পণ্য, এল আকৃতি। তিনটা এক্স পণ্য, তিনটা ওয়াই পণ্য। চারটা এক্স পণ্য, চারটা ওয়াই পণ্য। তাহলে প্রান্তিক বদলের হার শূন্য হইতে পারে। আর শূন্য হলেই নিরপেক্ষ রেখা হয়ে যাবে এল আকৃতির। আর এল আকৃতির নিরপেক্ষ রেখা মানেই এই দুইটা পণ্যের সম্পর্ক হচ্ছে পরিপূরক, সম্পূর্ণ পরিপূরক, শূন্য পরিবর্তক বা সম্পূর্ণ পরিপূরক। প্রান্তিক বদলের হার জিরো। তাহলে এবার আমরা আরেকটা পেয়ে গেলাম। এই যে দেখো প্রান্তিক বদলের হার এল আকৃতির। এইখান থেকে চারটা পণ্য পাওয়া গেছে। এবার দেখো এটা হচ্ছে এম আর এস এক্স ওয়াই সমান 0, পরিপূরক পণ্য। ওকে, এটা হচ্ছে এম আর এস এক্স ওয়াই কিরকম? ক্রমহ্রাসমান, তাই না? পণ্যদ্বয় আংশিক বিকল্প। আর এটা হচ্ছে প্রান্তিক বদলের হার স্থির, স্থির। পণ্যদ্বয় সম্পূর্ণ বিকল্প। এটা হচ্ছে ক্রমবর্ধমান। পণ্যদ্বয় সম্পূর্ণ বিকল্পে অধিক।
দেখো তো আবার ক্লিয়ার হয়েছে কিনা, এর চেয়ে সহজ সাবলীল ব্যাখ্যা আশা করি কোথাও আর পাওয়া সম্ভব নয়। এখন তোমাদের পরীক্ষায় কি আসবে? তোমাদের পরীক্ষায় কি এগুলো এত কঠিন করে আসবে? না, পরীক্ষায় কখনো এভাবে জটিল করে আসে না। এটা হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট, এটা একটা চিত্র। এই চিত্র দেখে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তুমি যদি এই চিত্রটা বুঝে থাকো তাহলে তোমার পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন আসলে তুমি আনসার করতে পারবা। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? বোঝাতে সক্ষম হয়েছে এখন? তাহলে পুরো চিত্রটার নাম কি হবে? পুরো পুরো চিত্রটার নাম, চিত্রটা এটা কখনো পুরো চিত্র এইভাবে আসবে না। পুরোটা যদি বলতে চাও, আমরা মূলত এখন স্যার পর্যন্ত যা বাংলাতে করেছি, আসতেছি তো, চিত্রটা আর একটু দেখান না। হ্যাঁ, এটা মূলত হচ্ছে পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের নিরপেক্ষ রেখার আকৃতি। এটা আমরা জেনেছি, এটা আমরা বুঝেছি। আমরা 4 ধরনের প্রান্তিক বদলের দেখেছি: ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির, শূন্য স্থির এবং শূন্য। বলো, এটা হচ্ছে শূন্য প্রান্তিক বদলের হার, স্যার চিত্রটা এটা করে ক্রমহ্রাসমান দেখান। প্রান্তিক বদলের হার, স্থির প্রান্তিক বদলের হার, ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার। ক্রমবর্ধমান। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের বিবর্তনের মতো। প্রথমে মানুষ এরকম না খেতে পেরে এরকম ছিল, তারপর একটু পেট বড় হয়েছে, তারপর সোজা হয়েছে, তারপর পেট বেড়ে গেছে। এটা এখনকার অবস্থা। হ্যাঁ, এখন এরকম। এটা হচ্ছে আদিম যুগ, এটা আদিম যুগের একটা আধুনিক, এটা হচ্ছে একদম আধুনিক, এটা হচ্ছে বর্তমান যুগ, পেট বেড়ে গেছে। যাক, আমরা এটা নিয়ে অনেক কথা বললাম। আশা করি এরপরে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমার রেকর্ড ক্লাস দেখলে খুবই সহজে বুঝবা। ও তোমাদের কিছু কোয়েশ্চেন থাকতে পারে, সূচি কিভাবে আঁকছি আশা করি বুঝতে পেরেছো। সূচিগুলো কিভাবে আমি বানিয়েছি, 1:5, এটাই মনে রেখেছি, শুধু বাকিগুলো নিজে নিজে বানিয়েছি। আহ তাহলে এবার আমরা তোমাদের আরেকটা জিনিস দেখাবো। আমরা নিরপেক্ষ রেখা যখন বৈশিষ্ট্য পড়েছিলাম, এই যে দেখো, নিরপেক্ষ রেখা সচরাচর মূলবিন্দুর দিকে উত্তল হয়। খেয়াল করছো, সচরাচর শব্দটা উত্তর। বলেছে। সচরাচর মানে সাধারণত হয়, এটা তার ধর্ম। কিন্তু সে সরল রেখা হইতে পারে, অবতলও হইতে পারে, কোণার মতো হইতে পারে। বুঝতে পারছো? নিরপেক্ষ রেখার স্বাভাবিক চিত্র হচ্ছে মূলবিন্দুর দিকে উত্তল, সচরাচর। কিন্তু বিভিন্ন রকম যে হইতে পারে সেটা আমরা প্রমাণ দেখালাম, তাই না? জি স্যার। হুম। এখন ভাইভা বোর্ডে কোয়েশ্চেন করে নিরপেক্ষ রেখা দেখতে কেমন, যাদের ভাইভা বোর্ডে এগুলো হয় আর কি, বলেছে নিরপেক্ষ রেখা উত্তল, মুখস্থ করে গেছে না। এখন যদি বলে না নিরপেক্ষ রেখা কি অবতল হইতে পারে না, তখন আর উত্তর দিতে পারে না। নিরপেক্ষ রেখা কি সরল রেখা হইতে পারে না, উত্তর দিতে পারে না, কারণ গাইডে তো এটাই লেখা আছে, নিরপেক্ষ রেখা উত্তল। তো বেসিক বুঝলে তখন তোমার যেই প্রশ্ন হবে হোক, তুমি আনসার করতে পারবা, রিপ্লাই করতে পারবা। গেল। তাহলে আজকে আমরা নিরপেক্ষ রেখা, পণ্যের প্রকৃতি, নিরপেক্ষ রেখার আকৃতি এবং প্রান্তিক বদলের হার, এই তিনটা বিষয়টা আমি খুবই সহজভাবে বুঝিয়েছি। আমার মনে হয় না এর চেয়ে আর সহজভাবে বোঝানো সম্ভব। এবার এখানে একটা জিনিস দিয়েছে, দেখো, নিরপেক্ষ রেখার আকৃতি নির্ভর করে দুইটা পণ্যের প্রা- প্রান্তিক বদলের হারের উপর। কথা সত্য। আবার প্রান্তিক বদলের হার নির্ভর করে দুইটা পণ্যের সম্পর্কের উপর। এটা আরো সত্য। নিরপেক্ষ রেখার উত্তলতা আকৃতি দুইটা পণ্য যত বেশি পরিপূরক হবে, নিরপেক্ষ রেখা তত বেশি উত্তল হবে। দেখো, দুইটা পণ্য যত বেশি পরিপূরক, এই যে দেখো, এটা সম্পূর্ণ পরিপূরক, তাই নিরপেক্ষ রেখা এল হয়ে গেছে। দুইটা পণ্য সম্পূর্ণ পরিপূরক হলে নিরপেক্ষ রেখা এল হয়। আচ্ছা, দুইটা পণ্য যত বেশি পরিবর্তক হবে, নিরপেক্ষ রেখার উত্তলতা তত কম হয়। দেখো, এই যে পরিপূরক ছিল, পরিপূরক থেকে একটু কমে গেছে, আংশিক বিকল্প, তাহলে উত্তলতা কমে গেছে। সম্পূর্ণ বিকল্প, উত্তলতা 0 হয়ে গেছে, সম্পূর্ণ বিকল্পে অধিক অবতল হয়ে গেছে। তাহলে কথাটা সত্য, দুইটা পণ্য যত বেশি পরিবর্তক হয়, নিরপেক্ষ রেখার উত্তলতা তত কমে যায়। সম্পূর্ণ বিকল্প হলে সরল রেখা হয়, সম্পূর্ণ বিকল্পে অধিক হলে পেট বের হয়ে যায়, অবতল আকৃতি হয়ে যায়। ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা, দেখি ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা অর্থাৎ নিরপেক্ষ রেখা তো আমরা এখন 4 ধরনের নিরপেক্ষ রেখা আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি। কোণের মতো এল আকৃতি, উত্তল, সরল রেখা, অবতল, 4 ধরনের। এর চেয়ে আবার ব্যতিক্রম কি আছে সেটা একবার দেখে নেই। এই যে দেখো, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী নিরপেক্ষ রেখা, তাই এটা হচ্ছে ভয়াবহ ব্যতিক্রম। একেবারে সে সকল ধর্ম নষ্ট করে ফেলেছে। নিরপেক্ষ রেখা যে কিছুটা ধর্ম ছিল, এই রেখাগুলো প্রত্যেকটা কিন্তু বাম থেকে ডানে নিম্নগামী, প্রত্যেকটা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, বা এরকম।
কিন্তু এবার এটা তো একেবারে ঊর্ধ্বগামী হয়ে গেছে, পুরো ধর্মটা নষ্ট করে দিল না। এই জন্য এটার নাম ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা, পরীক্ষায় আসবে না, কিন্তু জানা উচিত। পরীক্ষায় আসবে না বলে দিলাম, আসে নাই কখনো। আর যদি আসে তাহলে তোমরা আশা করি লিখতে পারবা, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী কি নিরপেক্ষ রেখা হয়? হ্যাঁ হয়। দুইটা পণ্য একযোগে বৃদ্ধি করার ফলে উপযোগী স্থিতি থাকলে নিরপেক্ষ রেখা সরলরেখা হয়, ঊর্ধ্বগামী সরলরেখা। একযোগে বৃদ্ধি মানে, বিষয়টা আমি এখানে দেখি, চিনির উৎপাদন বায়ু দূষণ, চিনির উৎপাদন যখন M1, বায়ু দূষণ N2, চিনির উৎপাদন বেড়ে, যেটা এ বিন্দু দিয়ে দেখাইছে, চিনির উৎপাদন বেড়ে M2 হয়েছে, বায়ু দূষণও বেড়ে গেছে। তাহলে 1, যোগ করে বাম থেকে ডান ঊর্ধ্বগামী নিরপেক্ষ রেখা অঙ্কন করা হলো। মানে আমার সমাজে আমাদের এমন কিছু জিনিস আছে যেগুলো উৎপাদন করলে আমাকে বায়ু দূষণ হবেই। তুমি চিনি উৎপাদন বাড়াবা কিন্তু বায়ু দূষণ করবে না, এটা কি হয়? তুমি শিল্প কারখানা করবা কিন্তু বায়ু দূষণ হবে না, তা কি হয়? তার মানে এইটার সাথে এটার সম্পর্কটা হচ্ছে ধনাত্মক, মাখো মাখো সম্পর্ক, যেটা বলেছিলাম, যোগান রেখার মতো। ফলে রেখা ঊর্ধ্বগামী হবে, ডাল হবে ধনাত্মক। এই হচ্ছে ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা। দুইটা পণ্য একযোগে বৃদ্ধি করার ফলে উপযোগী স্থিতি থাকলে নিরপেক্ষ রেখা ঊর্ধ্বগামী সরল রেখা হয়। তাহলে নিরপেক্ষ রেখা ঊর্ধ্বগামী সরল রেখা হইতে পারে, যেমন চিনি উৎপাদন এবং বায়ু দূষণ একসাথে একযোগে হয় বিধায় নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। শেষ। বাজেট রেখা বা দাম রেখা। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই, তোমাদের কোনো আপত্তি আছে? স্যার শেষ হুম করতে চাই, মাথা একদম হুম শেষ। হ্যাঁ, মাথা একদম শেষ। তো আমরা কি কি পড়লাম একটু স্যার লিখে দিন নাও। দিন কি পড়াচ্ছেন, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে স্যার, সারাদিন বই পড়েও মাথা কুলাইতে পারতেছি না। ওই জন্য তো বললাম মাথার উপর একটা ঝুড়ি বসাই ম্যাথটা দিবা। সবচেয়ে সহজ ছিল। স্যার আজকের গুলো বেশি মাথার উপর দিয়ে গেল। আবার তাহলে রেকর্ড ক্লাস বুঝো, দেখতে হবে। আচ্ছা তাহলে আবার বুঝো, এইগুলা কোন স্টুডেন্টের পক্ষে, 99% স্টুডেন্ট পক্ষে নিজে নিজে পড়া সম্ভব? একদমই না। এত তাহলে কঠিন এবার করে এগুলা লেখার প্রয়োজন কি ছিল? এই হিক্স এলেন এদের এদের কি দরকার ছিল স্যার এ- এরকম নিরপেক্ষ এরা রেখা দেখা? এরা মূলত ছিল, এর আসল কথা এবার, আসল কথা বলি, এরা হচ্ছে সংসারে এদের অশান্তি ছিল, এরা সংসারের সুখ ছিল না। এরা সবাই চায়ের দোকানে বসে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশান্তি তৈরি করা যায় অশান্তি এই সৃষ্টি চেষ্টা করা করে যায়, গেছে। ওটাই করে গেছে। ওর মানে আমরা নিজেরা সুখ শান্তি পাই নাই, সামনে যারা আসবে তাদেরকে সুখ শান্তি দিব না। আসল কাহিনী স্যার এখানে। না স্যার সংসারের সুখ আছে বইয়ের খাতায় সুখ। স্যার আমি সব বুঝাবো সাবজেক্ট স্যার। দিয়ে দেখতেছি ইকোনমিক্স অনেক বেশি কঠিন, দেখো এত নিরপেক্ষ পড়াশোনা রেখা করে আসছি। আমরা কি পড়ছি সেটা একটু দেখো। নিরপেক্ষ রেখা বলতে কি বোঝায়? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, নিরপেক্ষ মানচিত্রের বৈশিষ্ট্য, মানচিত্র পার্থক্য, নিরপেক্ষ রেখার ঢাল, জল প্রান্তিক বদলরেখা কাকে বলে, আর পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলরেখা, নিরপেক্ষ রেখার আকৃতি। আমি এটুকু এটা পড়েছি, ঠিক। ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি এগুলো সব পরীক্ষার জন্য পড়বা কিনা? আমি এতক্ষণ যা বলেছি এগুলো হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। তবে তোমরা যদি মনে করো পরীক্ষার জন্য কি বেশি পড়বা, প্রথমত, স্যার ওটা আপনিই বলে দেন। হ্যাঁ আমি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরপেক্ষ রেখা বলতে কি বুঝো, নিরপেক্ষ রেখা অঙ্কন করো, নিরপেক্ষ রেখা বৈশিষ্ট্য। আর ওই চার না বৈশিষ্ট্যটা, দুইটা নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারেন, এটা আলাদা প্রমাণ। তারপর হচ্ছে প্রান্তিক বদলরেখা কাকে বলে। আর এগুলা তোমাদেরকে আমার মতো করে একেবারে চিত্রসূচি সহ লিখতে হবে না। আমি জাস্ট যেভাবে এই যে চিত্রটা আমি আঁকছি না, এইভাবে তোমার মনে রাখবা, মনে রাখবা, এইটুকু আর কিছু না। এখান থেকে 1 নম্বরের কোয়েশ্চেন দেয়, যেমন MRS শূন্য হলে পণ্যগুলো কেমন হবে, এটা স্থির হলে পণ্য কেমন হবে, এইরকম 1 নম্বরের কোয়েশ্চেন আসলে তাদের আমি ছক্কা না 12 মেরে দিতে পারবো, বাংলাদেশের মতো আজকের মতো। হ্যাঁ, এইটুকুই। তারপর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলি, তারপর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হবে বাজেট রেখা কাকে বলে, বাজেট রেখার ঢাল, বাজেট রেখার বৈশিষ্ট্য, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার পার্থক্য। এগুলো হচ্ছে এরপর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি খুঁজতে যাও, একেবারে যদি, আমি কিন্তু একটা কথা খেয়াল করবো, আমি যা বলি, আমি এই ডায়লগটা সবসময় দিই, তোমরা একটু খেয়াল করো। পরীক্ষার হলে গিয়ে আল্লাহর মতো মনে হবে প্রশ্ন কোনো ইফতেখার স্যার করেছেন, এরকম তোমাদের ফিল হবে। যদি কমন কোয়েশ্চেন হয় তোমাদেরকে এই কোয়েশ্চেন ভালো। গুলো পরীক্ষা দিবে। আমি তোমাদের কিন্তু কোয়েশ্চেন, শিক্ষার্থীরা, এই যে তোমাদের এই বছর 23 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন বিশ্লেষণগুলো আমি আমার পেজে দিয়েছি। প্রশ্ন বিশ্লেষণ আমি তোমাদেরকে লিঙ্কও দিয়েছি, তোমরা আমার প্রশ্ন বিশ্লেষণগুলো দেখবা এবং কমেন্ট গুলো পড়বে, এটা তোমাদের জন্য বিশাল এক্সপিরিয়েন্স হবে। যুদ্ধে যাওয়ার চেয়ে যুদ্ধের প্রস্তুতি ভালো থাকা উচিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে এগুলা 4 নম্বর বৈশিষ্ট্য। নিরপেক্ষ রেখার ঢাল, প্রান্তিক বদলের হার কাকে বলে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বাজেট রেখা কাকে বলে? বাজেট রেখার বৈশিষ্ট্য, বাজেট রেখার ঢাল, এটা। এইখান থেকে অবশ্যই 4 থেকে 5 নম্বর প্রশ্ন পাবা এখান থেকে। আর এগুলো বুঝলে এটা বুঝবা। আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমরা আমার এই একটু মনে রাখবা। এই মোবাইল তোমরা কমন কার্ড যেগুলো বাংলা কেন বলতে হবে? আগামীকালকে রেকর্ড ক্লাস কখন আসবে? আজকে রেকর্ড ক্লাস রাতে পেয়ে যাবা। আসছে তো গতকালকে রেকর্ড ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, গতকাল আজকেরটাও রাতেই পেয়ে যাবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে ক্লাস সম্পর্কিত? কোনো কোয়েশ্চেন? ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করি। স্যার এমইউ এর পূর্ণরূপ কি বলছিলেন ভুলে মার্জিনাল গেছি ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে স্যার সবাই ইনকোর্স সবাই পরীক্ষা কবে হতে পারে? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য যদি লিখতে বললে তাহলে গাণিতিক আর চিত্র প্রমাণ দুইটাই দিতে হবে। না না না, আমি এটা, আচ্ছা এই নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য নিয়ে তোমাদের এত টেনশন, আমি তোমাকে আমার উত্তরটা বুঝো নাই, আমি কিভাবে লিখতে হবে সেটা বলেছি। জি স্যার বুঝছি প্রথমত নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য বলে নিরপেক্ষ রেখা কাকে বলে দিয়ে চিত্র দিবা, তারপর বৈশিষ্ট্যগুলো সোজাসুজি লিখে দিবা একদম। এখানে কোনো চিত্রের আর দরকার নাই, শুধুমাত্র এটা এই চিত্রটা দিতে হবে, নিচেরটার তুলনায় উপরটা দিক তৃপ্তি প্রকাশ করে। এই চিত্র দিয়ে ব্যাখ্যাও দিবা না, এখানে IC2 গ্রেটার দেন IC1, ব্যাস এটাই ব্যাখ্যা। তারপর হচ্ছে দুইটা নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না দিয়ে এই চিত্রটা দিবা, এখানেই শেষ। এবং এইটা যদি 5 নাম্বারের কোয়েশ্চেন হয় এর চেয়ে বেশি আর লিখতে হবে না। যদি 7 থেকে 8 নাম্বার দেয় তাহলে এই চিত্রের ব্যাখ্যা দিবা। কথা ক্লিয়ার? স্যার এখন স্যার ভেজাল হচ্ছে, সবাই গাইড নিছে তো গাইডে তো পয়েন্ট আকারে লেখা আমি আছে, আমি আমি আপনার জানি, এখানে কিন্তু আমি পয়েন্ট জানি, আকারে, আমি জানি। এইটাই ভেজাল। আমি স্যার যা বলি মাস্টার্সের সেটাই বই ফলো আমি করবা। কিনছি আজকে হ্যাঁ, চোদ্দ আমি যেভাবে বলি ফাইনাল করতে সেভাবে ফলো করবা। ঠিক আছে, বই কিনেছো অবশ্যই ভালো করেছো। ক্লাস সম্পর্কিত আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্যার ইনকোর্স পরীক্ষা কবে হতে পারে? ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।